দর্শক, আইএমএফ এর ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন গবেষণা প্রতিষ্ঠান BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, এর আগে হাসিনা সরকারের সময় যে ঋণ কর্মসূচি ছিল আইএমএফ এর সঙ্গে, সেটাই বাদ দিয়ে নতুন কেন কর্মসূচিতে যাচ্ছে সরকার? আপনাদের পর্যবেক্ষণ কি এখানে? না, এখানে এখন নতুন সরকারের যে লক্ষ্যমাত্রা সেগুলো ভিন্ন, এবং একই সঙ্গে তাদের যে একটা প্রজেকশন আছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন ইকোনমি করতে চায়। এটি ছাড়া 2031 সাল পর্যন্ত তাদের একটা 5 বছর মেয়াদি একটা কৌশলপত্র তৈরি করা আছে। পুরো প্রায়োরিটিগুলো যেহেতু ডিফারেন্ট এবং যেহেতু একটা রিকভারির মধ্যে দিয়ে যাচ্ছে ইকোনমি, এবং একই সঙ্গে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, চ্যালেঞ্জগুলো আলাদা। এবং ইতিমধ্যে যে সংস্কারের প্রস্তাবগুলো এসছে, বিশেষ করে যে কতগুলো সংস্কার কমিশন ছিল তাদের যে সংস্কার প্রতিবেদন, এবং একই সঙ্গে যে এই ধারাবাহিক যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক খাতে এরকম ভীষণভাবে যে লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, তো এই বিষয়গুলো তো আসলে সার্ফেসে ছিল না। আগে একটা ফ্যাব্রিকেটেড ইকোনমি এটা দেখানো হতো, দেখিয়ে তারপরে এই ঋণের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন যেহেতু একদম প্রকৃত পরিস্থিতি আমরা জানি, সুতরাং এই অবস্থায় নতুন করে আসলে এই হিসাবগুলো শুরু করা দরকার যে আসলে আমাদের বেজলাইন তো এখন ডিফারেন্ট। তো এখন আমাদের প্রায়োরিটিগুলোও কিন্তু ভিন্নভাবে সেট করা হচ্ছে, এবং এই কারণে আমি মনে করি যে এই সরকার নতুন করে যে একটা ঋণ চুক্তি করবে, সেটা একেবারে সুন্দর একটা পরিষ্কার অর্থনৈতিক ভিত্তি থেকে শুরু করবো আমরা। এরপরে যে লক্ষ্যমাত্রাগুলো থাকবে সংস্কারে, সেগুলোও কিন্তু আমরা মানে সঠিক তথ্যের ভিত্তিতে পরিষ্কারভাবে সেইখানে হয়তো অর্জনযোগ্য হয়তো কিছু ফলাফল আমরা দেখাতে পারবো। তো এই কারণেই এখনকার যে ঋণের চুক্তি, সেটা আমি মনে করি যে অনেকটাই প্রাসঙ্গিক। যে আগের যেটা ছিল সেগুলোর যেহেতু টার্গেটগুলো ভিন্ন ছিল, এবং এর মধ্যে আর আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল এবং একই সঙ্গে নির্বাচন হয়েছে, এর মধ্যে তো অনেক ঘটনা ঘটে গেছে দেশে। তো সব মিলিয়ে আমি মনে করি যে ওই আগের ঋণ চুক্তি বাতিল করাটা ঠিকই আছে, এবং এখন নতুন করে শুরু করলে একটা সুন্দর জায়গাতে আমরা যেতে পারবো। অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে আগের ঋণ কর্মসূচি জনবান্ধব ছিল না। তাহলে জনবান্ধব না থাকার আসলে এখানে কি কি জায়গাগুলোতে দুর্বলতা ছিল বলে আপনি মনে করেন? না, জনবান্ধব ছিল না, তিনি হয়তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা বলেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বেজলাইনগুলোই ঠিক ছিল না। মানে আমরা একেবারে যে প্রকৃত তথ্যের ভিত্তিতে যে অর্থনৈতিক সংস্কার নিয়ে আসবো, তারপরে আমরা সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য আসলে এখানে এই অর্থ ব্যবহার করব, বা সরকারের যে আসলে কিছু বাজেট সাপোর্টও থাকে, তো সেই বিষয়গুলো যেহেতু ছিল না, মানে সঠিক তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের যে বেজলাইনটা সেটা ঠিক করতে পারিনি। শুধুমাত্র ওই সময় একটা কাজ করেছিল সরকার, সেটা হলো যে এই জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়েছিল, প্রায় দ্বিগুণ করা হয়েছিল। এটি ছাড়া কিন্তু সংস্কার বলতে তেমন কোনো কিছু করা হয়নি। অথচ অনেক জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলোতে বিশেষ করে যে আমাদের যে মুদ্রা বাজারের যে ব্যবস্থা, মানে বিনিময় হার, তারপরে রাজস্ব জিডিপি অনুপাত, তারপরে একই সঙ্গে যে বিভিন্ন রকমের ভাইটাল স্ট্যাটিস্টিক্স ওগুলো ঠিক করা, তারপরে যে ভর্তুকি কমানো, তো ওই জায়গাগুলো অনেকগুলো খুব জরুরি বিষয় আছে যেগুলোতে আমরা প্রকৃত তথ্যটা জানতাম না। জিডিপির তথ্যটা ঠিক ছিল না, মূল্যস্ফীতি, এগুলো অনেক বিষয় আছে। তো সেই সমস্ত জায়গাতে এখন তো আমরা প্রকৃত তথ্যটা পাচ্ছি জিডিপির, তো যার ফলে সংস্কার করলে তার ফলাফলটা কী হবে সেগুলো কিন্তু এখন আমরা জানতে পারছি। তো সুতরাং এখন যে অবস্থাটা হয়েছে ওইটা হয়তো তিনি একটা কনটেক্সটে বলেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে বাস্তব পরিস্থিতিতে আছি সেটাই ঠিক মতো আমরা জানতাম না। তো এখন তো আমরা জানি যে আমাদের মানে জায়গাটা কোথায়, এবং এখানে আমাদের কী কী কাজ করতে হবে। এবং সংস্কার কিন্তু এত সহজ বিষয় না, খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে যেতে হয়, অনেক উদ্যোগ গ্রহণ করতে হয়, যেগুলোর মধ্যে কিন্তু অনেক রেজিস্ট্যান্স আছে। মানে ভেতরের সিস্টেমটা এমন তৈরি হয়ে গেছে, একটা সুবিধাবাদী চক্র, এবং একই সঙ্গে যে যারা অর্থ পাচার করেছে বা যারা অন্যায় জালিয়াতি করেছে, তাদের সবাই কিন্তু চলে যায়নি, রাজনীতিবিদরা হয়তো চলে গেছেন অনেকেই। তো এখন এই বাস্তবতায় তাদের নিয়ে আবার সংস্কার করতে হবে। তো সুতরাং এটা অনেক কঠিন কাজ। তাই আমি মনে করি যে বাস্তবতায় এখন আমরা দাঁড়িয়ে আছি, এবং সরকার আগামী 3 বছর অন্তত তার চিন্তা করছেন যে পুনরুদ্ধারের কাজ করবেন। মানে বিশ্ব যে অর্থনৈতিক পরিস্থিতি সেটাও কিন্তু অনেক জটিল একটা অবস্থায় আছে। তো মধ্যপ্রাচ্যের যে অবস্থা, তো জ্বালানিতে আমরা যদি এখানে দাম সমন্বয়ের মাধ্যমে কিছু সংস্কার করতে চাই, বা এখানে ভর্তুকি প্রত্যাহার করতে চাই, সেটাও কিন্তু অনেক কঠিন। তো সব কিছু তাদেরকে যে বোঝানো এবং সঠিকভাবে যে উদ্যোগ গ্রহণ করা, নীতি সংস্কার, তো সেই বিষয়গুলো আমি মনে করি অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা দেখেছি যে নতুন সংস্কার কার্যক্রম দেশের মধ্য থেকে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, এবং আইএমএফ এর পক্ষ থেকেও কিছু সংস্কারের তাদের কিছু চাওয়া ছিল, তাদের কিছু প্রত্যাশা ছিল। সেই সংস্কার আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে, কিংবা বাস্তবায়নে আসলে কতটুকু অগ্রগতি দেখছেন? না, এখন একটা জায়গায় তো আসলে অনেকটাই কিন্তু অনর অবস্থা তৈরি হয়েছিল। মানে এই বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখতে পেয়েছি যে আসলে তারা তো কিছু করতে পারছিল না, এবং করতে পারছিল না বলেই কিন্তু আইএমএফও দেখতে পাচ্ছিল যে তাদের পক্ষে আসলে হয়তো করা সম্ভব নয়। এই কারণেই যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তো তারপরে তখন তাদের সাথে আলাপ আলোচনা করবেন, এটা এক ধরনের প্রতিশ্রুতি থাকবে যে কমিটমেন্টের জায়গা থেকে তখন কিন্তু কাজটা হবে। আর যেহেতু একটা স্ট্যাবল লং টার্ম গভর্নমেন্ট যেটা, তো তাদের সঙ্গে আসলে এই আইএমএফ বা এই ধরনের যে আন্তর্জাতিক সংস্থা তারা কাজ করতে চায়।
তো এই মানে সময়সূচি যেটা আমি মনে করি যে আইএমএফের দিক থেকে যেভাবে আসলে সরকারের সাথে এঙ্গেজমেন্টের চিন্তা করা হচ্ছে, তো সেটা খুবই একটা সময়োপযোগী একটা সময়। তো এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এখন যেহেতু এই বিশ্ব পরিস্থিতি যেরকম এবং একই সঙ্গে যে সরকারের ইতিমধ্যে যে নির্বাচনী ইশতেহার, তো সেগুলো তো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আসলে সরকারের অনেক টাকা প্রয়োজন। তার কারণ আমাদের যে এনবিআর এর সংস্কারের যে অবস্থা, তো সেখানে তেমন কিন্তু কিছু হয়নি, শুধুমাত্র বাইফার্কেশনটা হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে আইনের মাধ্যমে, কিন্তু অনেক দূর পথ যেতে হবে, অটোমেশনের বিষয় আছে। তো সব মিলিয়ে আসলে আইএমএফ দেখতে যায় যে কর জিডিপি রেশিও কতটা বাড়লো, তো তাদের তো একটা টার্গেট আছে, তো সেইটা অর্জন করতে তারা সহায়তা করবেন। তো সংস্কারের জায়গাগুলো কিন্তু খুবই কঠিন জায়গা, মানে আইএমএফ যেগুলো বলে, আর পুরো প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ রয়েছে, অনেক চ্যালেঞ্জ। তার কারণ ওরা চায় যে ঠিক আছে বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি কেন প্রত্যাহার করতে হবে, কারণ হলো যে এখানে তারা চায় যে বিদেশি বিনিয়োগ আসুক এবং সারা পৃথিবীর সঙ্গে কিন্তু এক ধরনের সামঞ্জস্যপূর্ণ বাজার তৈরি হোক। তো সেটার জন্যই তারা বলে যে না, সেখানে যে ভর্তুকি যদি থাকে তাহলে সেক্ষেত্রে জনগণের করের অর্থের অপচয় হয় এবং একই সঙ্গে যে এইখানে কিন্তু আর প্রতিযোগিতার পরিবেশ থাকে না, বিদেশি বিনিয়োগের সুযোগ কমে যায়। কিন্তু আমাদের দেশের বাস্তবতাও দেখতে হবে, তার কারণ খুব দ্রুত যদি আমরা সমস্ত ভর্তুকি প্রত্যাহার করি তাহলে কৃষি খাতে আমরা সেচটা দেবো কীভাবে, সেখানে সারের উৎপাদন, তো সেগুলো একটা বিষয় আছে। আবার একই সঙ্গে যে বিদ্যুৎ জ্বালানি খাতে এখন যদি পুরো মার্কেট বেসড একটা প্রাইসিং মেকানিজম তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দরিদ্র মানুষ যারা রয়েছেন বা এই যে আমাদের যারা ম্যানুফ্যাকচারার, বিশেষ করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তো তারা কিন্তু চাপের মুখে পড়ে একেবারে চাপের মুখে পড়ে যাবে, অথচ তার সংখ্যাই বেশি, সুতরাং অর্থনীতি এলোমেলো হয়ে যাবে। তো সুতরাং ধাপে ধাপে ধীরে ধীরে আমরা সংস্কারের মাধ্যমে এই ভর্তুকিগুলো প্রত্যাহার করবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেহেতু এলডিসি গ্রাজুয়েশনের একটা চাপ আছে, তো সব মিলিয়ে বাস্তবতাটা তাদেরকে সঠিকভাবে বোঝানো, মানে ইনফ্লেটেড কোনো একটা ফিগার না দিয়ে, ফ্যাব্রিকেটেড কোনো একটা ইনফরমেশন না দিয়ে, বরং সঠিক বাস্তবতার মাধ্যমে তাদের সঙ্গে যে কথা বলা, তো সেইটা আমি মনে করি যে এখন হলো প্রকৃত সময়। এবং সেই হিসেবে এই আইএমএফ প্রতিনিধি দল এসেছে, তারা বেশ লম্বা সময় তারা মিটিং করবে বিভিন্ন রকমের যে অর্গানাইজেশন তাদের সাথে। তো এরপরে আমরা একটা অবস্থাতে যাব এবং একটা কমিটমেন্ট থাকবে, এরপরে লিখিতভাবে আমরা একটা কমিটমেন্ট করব এবং তারপরে সেগুলো রিভিউ হবে। তো এইভাবেই আসলে তারা কাজ করে। তো আপনি বলছিলেন যে তাদের শর্তের মধ্যে অন্যতম একটি ছিল কর জিডিপির রেশিও বাড়ানো। সেই জায়গায় তো অনেক বড় একটি চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার, কারণ বড় একটি বাজেট রয়েছে, সেখানে তার ট্যাক্স যেমন বাড়ানো তাও দরকার, একই সঙ্গে কিন্তু বিভিন্ন খাতে আমরা দেখেছি কর অবকাশের সুবিধাও দিয়েছে কিংবা কর অনেক আগের থেকে কমিয়ে দিয়েছে। এই জায়গাটা কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে? না, এইটা একটা বড় চিন্তার বিষয়, কারণ হচ্ছে যে সরকার চিন্তা করেছে যে যেমন 60টি পণ্যর কথা আমরা বলি যে এটা নিত্য পণ্যগুলো, তাদের উপরে যে কর শুল্ক প্রত্যাহার বা কমানো সেগুলোর বিষয় আছে। এটা ছাড়া বিপুল পরিমাণে পণ্য যে আমদানি পণ্য, সেখানে র মেটেরিয়াল বিশেষ করে ইনপুট, তো সেগুলোর ক্ষেত্রে হয়তো ছাড় দেওয়া হয়েছে। এখন ছাড় দেওয়ার পরে দুটো ঘটনা করতে পারে, একটা হলো যে সেই ব্যবসাগুলো বাড়তে পারে, উৎপাদন বাড়লে স্কেলের কারণে হয়তো রেভিনিউ বাড়বে, এটা সবসময় হয়। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম দুর্যোগ থাকে, তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলো হতে পারে। তো এগুলো তো আমরা জানি না সামনের দিনগুলোতে কী ঘটবে। তো সুতরাং এরকম একটা অনিশ্চিত পরিবেশে পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি যে সরকারের হাতে 5 বছর সময়, কিন্তু এর মধ্যে তো অনেক রকমের ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গাতে। তো সুতরাং ওইটা একটা চিন্তার বিষয় আছে। কিন্তু আমি মনে করি যে এখন যেরকম একটা ইতিবাচক পরিবেশ আছে, তো এই জায়গাটাতে ব্যবসার পরিবেশটা যদি আমরা ভালো করতে পারি, বিনিয়োগ যদি নিয়ে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো প্রবৃদ্ধি বাড়বে এবং রেভিনিউ কালেক্ট করাটা খুব বেশি কঠিন হবে না। কিন্তু এর জন্য আমাদের লাগবে হচ্ছে অটোমেশন। সেই জায়গাতে আইএমএফের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। আইএমএফ হয়তো সহায়তা করবে আমাদের সংস্কারের ক্ষেত্রে, কিন্তু তাদের যে সহযোগী সংগঠন যেমন বিশ্ব ব্যাংক, এডিবি, তারা যদি আমাদের এখানে এই অটোমেশনে এগিয়ে আসে, সহায়তা করে, তাহলে সেই ক্ষেত্রে রেভিনিউ কালেকশনের যে টার্গেট সেটা হয়তো আমরা পুরোপুরি না পারলেও কাছাকাছি হয়তো যেতে পারবো। এবং সেটা তো খুব দ্রুত আসলে সম্পন্ন করা সম্ভব না, না খুব কঠিন। মানে বাংলাদেশে হয়তো আমরা চিন্তা করি যে দ্রুত করতে পারবো, কিন্তু এত বাধা থাকে। তার কারণ আমরা দেখতে পেলাম তো যে যখন বাইফার্কেশনটা হলো, তারপরে তো মানে এই যে তাদের মানে ওই কর্মকর্তাদের যে সমস্ত ধর্মঘট, ওগুলো সামাল দিতেই কিন্তু হিমশিম খেয়েছিল অন্তর্বর্তী সরকার। তো এখন ওই অভিজ্ঞতার যেহেতু আমাদের আছে, তো এখন আমাদের খুব বুঝে শুনে সাবধানতার সঙ্গে এগোতে হবে। তার কারণ হয়তো এই যখন প্রতিনিধি দলরা থাকবে না কি, তারা যখন আলাপ আলোচনা করবেন, তখন কিন্তু হয়তো ওই বাধাটা দেখা যাবে না। কিন্তু যখনই আমরা অটোমেশনের পথে যাব, তখনই দেখা যাবে যে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তারা বাধা দিচ্ছে। তো সুতরাং এগুলা অনেক রকমের প্রতিবন্ধকতা আছে আমাদের, সেগুলো নিয়ে আমি মনে করি সরকার ইতিমধ্যে অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং মানসিকতাটা ইতিবাচক। তো সেটাকে সামনে নিয়ে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পুঁজি। তো সেটাকে নিয়ে যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, খুব দ্রুত নিতে হবে। এবং একই সঙ্গে টেকনোলজিক্যাল যে সাপোর্ট, সেটা এই বিশ্বব্যাংক এডিবির মাধ্যমে যদি আসে, তাহলে আশা করি যে হয়তো আগামী 1 বছরের মধ্যে না হলেও মানে খুব ভালো একটা সময়ের মধ্যেই হয়তো আমরা এই কাজগুলো করতে পারবো।
আইএমএফ এর শর্তের মধ্যে আরেকটি ছিল যে ব্যাংকিং খাতের যে সংস্কার করা এবং সেখান থেকে খেলাপি ঋণ কমিয়ে আনার একটি শর্ত তাদের ছিল। এর ধারাবাহিকতা আমরা দেখেছি সরকার পক্ষ থেকে যে ব্যাংক রেজুলেশন আইন সেখানে 18 ক ধারা বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আসলে আইএমএফকে কতটুকু সন্তুষ্ট করবে বলে মনে করেন? ব্যাংকে আসলে অনেক কাজ করতে হবে, শুধুমাত্র একটা ধারা পরিবর্তন করে সেখানে যারা পুরনো যে সমস্ত মালিক ছিল তো তাদের আসার পথটা বন্ধ করা, তো এটা আসলে অনেক দাবি, সবারই দাবি ছিল। তার কারণে এখনও ব্যাংক খাতে বিপুল পরিমাণে অস্থিরতা আছে। এখানে যে পরিমাণে দুর্নীতি অনিয়ম হয়েছে, এখান থেকে যে পরিমাণে অর্থ পাচার হয়েছে সেগুলো তো নজিরবিহীন। তো সেইটা খুব রাতারাতি কিছু করা যাবে না। সেখানে অন্তত 3-4 বছর যদি আমরা লেগে থাকি এবং খুবই পরিষ্কারভাবে সরকার এখানে অবস্থান থাকতে হবে যে না, এই দুর্নীতি আর রিপিট করা যাবে না, এবং একই সঙ্গে যা কিছু ক্ষতি হয়েছে সেটা একদম সর্বাত্মকভাবে সেটার তো মোকাবেলা করতে হবে। এইভাবে করতে পারলে আমি মনে করি যে আইএমএফ আসলে যে কোর যে সমস্ত জায়গাগুলো যেখানে তারা সাপোর্ট দেয়, এর মধ্যে একটা হচ্ছে যে ট্যাক্স ডিজিবি রেশিও বাড়ানোর জন্য তারা সহায়তা করে, একই সঙ্গে যে ব্যাংকিং খাত, ম্যাক্রো ইকোনমি, এই জায়গাতে তারা বড় সাপোর্ট দেয়, এবং তাদের মূল জায়গাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। তো প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে তারা কাজ করে। আমি মনে করি যে এটা একটা বড় সুযোগ যে তাদেরকে বলতে হবে যে না, আমরা পুরো ব্যাংক খাতে একটা বড় সংস্কার করতে চাই এবং ব্যাংককে এই দুর্বল অবস্থা থেকে সামনে নিয়ে আসতে চাই, বের করতে চাই। 2022 সালের যে ঘটনাগুলো ঘটেছিল, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তারপরে কিন্তু এই আইএমএফের প্রতিনিধি দল আসলো এবং আমাদের দেশে বিভিন্ন রকম মিটিং করেছে, এবং তখন আমরা কিন্তু একটা খুবই রোজি পিকচার দেখিয়েছি তাদের, যে আসলে অর্থনীতি কিছুই হয়নি, অথচ ওই সময়টাতে ব্যাংক খাত প্রায় ধসে যাচ্ছিল। তো সেই সময়টাতে সুন্দর সুন্দর আমরা কিন্তু একটা পজিটিভ সমস্ত অ্যানুয়াল রিপোর্টগুলো তাদেরকে দেখিয়েছি। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সমস্ত কিছু ধামাচাপা দিয়েছে। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কেমন। তো এই জায়গাটাতে তখনই তারা বলেছিল যে অন্তত 2027 আগে আমরা এই ব্যাংকগুলোকে ঠিক করতে পারবো না। এখন তো আমরা প্রকৃত পরিস্থিতি জানি, এখন তাদের দিক থেকে সবচাইতে ভালো সহায়তা করার সুযোগ আছে, এবং তারা কিন্তু বিভিন্ন দেশে এই কাজগুলো করেছে, খুব সাকসেসফুলি করেছে। সুতরাং তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা যেন এই ব্যাংক খাতটাকে আবার ঢেলে সাজাই এবং ব্যাংক খাতকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে পারি। আইএমএফ এর যে নতুন ঋণ কর্মসূচি হতে যাচ্ছে, সেখানে নতুন নতুন কি কোনো শর্ত আসতে পারে, নাকি পুরনো শর্তগুলোই আসলে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে? না, তাদের খুবই স্ট্যান্ডার্ড সব কন্ডিশনালিটি, মানে তাদের শর্তগুলো খুব কঠিন। মানে অন্যান্য যে সমস্ত সংস্থা আছে, বিশ্ব ব্যাংক, তারপরে এডিবি বা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বা ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা অনেক অর্গানাইজেশন আছে, কিন্তু তারা এত বেশি কঠিন শর্ত দেয় না। তো এখন এরা এই শর্তগুলো মনে হয় যে খুব কঠিন, কিন্তু এর ফলাফলটা ভালো, যে অর্থনীতিটা দক্ষ ভিত্তির উপরে দাঁড়ায়। তো সেই অর্থে আমি মনে করি যে আগের যে শর্তগুলো ছিল সেগুলো পূরণই হয়নি তেমন। সুতরাং এখন ওইগুলোকে দিলে এখনো প্রাসঙ্গিক এবং সবসময় প্রাসঙ্গিক থাকবে। এর পাশাপাশি হয়তো তারা বলতে পারে যে না, ঠিক আছে, তোমাদেরকে দেখাতে হবে এগুলো করে, শুধু মুখ দৃশ্যমান কার্যক্রম করতে হবে। এবং একই সঙ্গে যে আমরা অনেকগুলো কাজ করেছি ইতিমধ্যে, বিশেষ করে যে এই তথ্যগুলো এগুলোকে ঠিক করা, এগুলো তাদের একটা বড় ডিমান্ড ছিল। কিন্তু আমার ধারণা যে এই জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে হয়তো তারা অসন্তুষ্ট হতে পারে, তার কারণে এখনও আমরা কিন্তু বিপুল পরিমাণে ভর্তুকির জন্য বাজেটের মতো প্রস্তাব করে ফেলেছি। তো এখন ওই জায়গাটাতে এক ধরনের হয়তো কিছুটা মানে জনগণের একটা প্রত্যাশা আছে, এবং একই সঙ্গে ব্যবসায়ীরাও তো চান যে না, ঠিক আছে, কম দামে জ্বালানি বিদ্যুৎ পেতে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আইএমএফের সঙ্গে একটা নেগোসিয়েশনে যেতে হবে, যেন ঠিক আছে অন্য কাজগুলো আমরা করব, কিন্তু এই কিছুটা সময় আমাদের দিতে হবে অর্থনৈতিক বাস্তবতায়। তো সুতরাং এটা করতে পারলে না, তারা তো শুনবেই। তারা যেমন পাকিস্তানে তারা কি করেছে, তারা কিন্তু তেমন কোনো শর্তই চাপিয়ে দেয়নি তাদের উপরে, তারা গিয়ে টাকাটা দিয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে বাস্তবতা সেটাকে তাদেরকে কনভে করতে হবে, করে তাদের কাছে সময় নিতে হবে, এবং অন্যান্য খাতে আমরা হয়তো সংস্কারগুলো চালাবো। এইভাবে করে আমি মনে করি যে তাদের সঙ্গে একটা ইতিবাচক সম্পর্কের ভিত্তিতে, এবং ভবিষ্যতে যেন এরকম না হয় যে আবার তারা হয়তো এই ক্যান্সেল করলেন বা হয়তো স্টপ করে রাখলেন হয়তো কয়েকটা কিস্তি, এরকম আর সুযোগ পাওয়া যাবে না কখনো, হয়তো এগুলো চাওয়া ঠিক হবে না। তো সুতরাং তাদের সঙ্গে খুব সিনসিয়ারলি কাজ করে আমাদের অর্থনীতির যে সমস্ত ভাইটাল স্ট্যাটিস্টিক্সগুলো আছে সেগুলোতে আমরা যেন দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারি, সত্যি একটা এফিশিয়েন্ট ইকোনমি করতে পারি, স্মার্ট ইকোনমি করতে পারি, এবং একই সঙ্গে 2034 সালের মধ্যে যেতে $1 ট্রিলিয়ন ইকোনমি এবং 2031 সালে যে 8.5% প্রবৃদ্ধি, অন্তত ততটুকু না হলেও এটা ভালো যাতে একটা প্রবৃদ্ধি অর্জিত হয়, তো সেটার জন্য আমাদের আসলে সাপোর্টগুলো দরকার। বাংলাদেশ তো এমনিতেই বৈদেশিক ঋণে জর্জরিত, তার মধ্যে নতুন করে এই ঋণ বাংলাদেশের অর্থনীতি কি আসলে চাপ সৃষ্টি করবে, নাকি আমাদের অর্থনৈতিক কার্যক্রমটা আর একটু প্রসারিত হবে? এখন আমাদের অর্থনীতির যে অবস্থা, এখন সহায়তা লাগবে। তার কারণ এলডিসি থাকা অবস্থায় যতটুকু আমরা পারি যে তো সহজ শর্তে কম সুদে যে ঋণ নেওয়ার যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু থাকবে না। সুতরাং এই অবস্থাতে আমরা এই আইএমএফের যে ঋণ সেটা মানে পরিমাণে কিন্তু খুব বেশি নয়, এবং আমরা এখনও ঋণ নিতে পারি। আমাদের যে বর্ডার লাইন যেটা আছে যে হয়তো 40% অফ জিডিপি, সেটা কিন্তু ডোমেস্টিক এবং ফরেন দুটো মিলে। তো ফরেন লোন যেটা, তো সেটা কিন্তু আমাদের জিডিপির মানে ওই রেশিওর দিক থেকে অত বেশি নয়। মানে সেই অর্থে সরকারের যে ঋণ
সেটা যদি আমরা ধরি যে অ্যারাউন্ড হয়তো $80 বিলিয়ন, তাও তো আমাদের 20% হয় না জিডিপির। তো সুতরাং আমরা একটা কমফোর্টেবল জোনেই আছি। ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড রেশিও সেখান থেকে তো অনেকটা কম অবস্থানে অনেকটাই আছে। কম। ইভেন জাপানে কত, জাপানে তো বা অনেক দেশই আছে যেখানে প্রায় 100%, কিন্তু তারা ভালো করছে। তো সুতরাং সেই বিষয়গুলো মাথায় রেখে আমি মনে করি যে এইভাবে না দেখে বরং অর্থনীতিতে আসলে তারা অবদান রাখতে পারলো কিনা, তো সেটাই দেখতে হবে। আর এই সুযোগ বারবার পাওয়া যাবে না। যখনই আমরা এলটিসি গ্র্যাজুয়েট করব তখন কিন্তু চাইলেও এই লোনগুলো আমরা পাবো না। সুতরাং এখন এই সুযোগটা কাজে লাগিয়ে ঋণের দক্ষ ব্যবহার করে দেশের অর্থনীতিতে যদি উন্নতি নিয়ে আসতে পারি, তো সেটাই আমার মনে হয় যে অগ্রাধিকার থাকা উচিত। আমাদের প্রত্যাশা ঋণের দক্ষ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মানুষের অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে এবং আইএমএফ এবং বাংলাদেশের যে আলোচনা চলছে সেই সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।